আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের রাজনীতি নিয়ে যারা খোঁজখবর রাখেন তারা ডিবি হারুনকে চেনেন না এই ধরনের ব্যক্তিত্ব হয়তো খুঁজে পাওয়া যাবে না। তো দর্শক, আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখার জন্য সবচেয়ে যে কয়েকজন পুলিশ অফিসার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তাদের মধ্যে অন্যতম হচ্ছে এই ডিবি হারুন। ডিবি হারুন একজন পেশাদার পুলিশ কর্মকর্তা। তিনি জানেন যে দেশে সরকারের পরিবর্তন হবে, এক সরকার আসবে, এক সরকার চলে যাবে। এটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি রাষ্ট্রের এটা কিন্তু একটি নিয়মের মধ্যেই পড়ে। তো যে সরকারে আসুক সেই সরকারের অধীনেই তাকে তার দায়িত্ব সংবিধান অনুযায়ী পালন করতে হবে। এই বাস্তবতা, এই সত্যতা তিনি জানার পরেও কেন তিনি আওয়ামী লীগের পক্ষে বাজি ধরেছিলেন এবং আওয়ামী লীগের এই যে শেখ হাসিনাকে গণতান্ত্রিক নেতৃত্ব থেকে স্বৈরতান্ত্রিক নেত্রী হিসেবে পরিণত করার পিছনে তিনি মুখ্য ভূমিকা কেন রাখলেন, তো এই বিষয়গুলোর উত্তর খুঁজতে গিয়ে যে তত্ত্বগুলো চলে আসছে এই তত্ত্বগুলো কিন্তু অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য। তো দর্শক, এখন জানা যাচ্ছে যে তার যে পরিবার, তিনি মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেয়েছেন। তার পরিবার মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের পক্ষেও ছিল না, বিপক্ষেও ছিল না, যদিও তার আত্মীয় স্বজনরা মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। অথচ তার বাবা মুক্তিযুদ্ধ না করেও কিন্তু মুক্তিযুদ্ধের সনদটি তিনি কিন্তু সংগ্রহ করেছিলেন সুকৌশলে এবং রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে। 1996 সালে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তখন আওয়ামী লীগের কিছু প্রভাবশালী নেতৃত্বের হাত ধরে তার বাবা মুক্তিযুদ্ধের সনদটি গ্রহণ করেছিলেন। তো ওই সময় নাকি এই ব্যাপারটি নিয়ে বেশ শোরগোল পড়েছিল এবং এটার বিরোধিতাও করা হয়েছিল, বিরোধিতা করে লিখিত আবেদনও জানা হয়েছিল। কিন্তু যেহেতু মুক্তিযুদ্ধের সনদ তার বাবাকে দেওয়া হয়েছে এবং এটার পিছনে গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের নেতৃত্বরা যুক্ত ছিল, সুতরাং এই যে অভিযোগ সেটা কিন্তু তখন ধোপে টিকেনি। ফলে মুক্তিযোদ্ধা সনদ পাওয়ার ফলে তিনি এবং তার আরও 3 ভাই চাকরিতে কিন্তু যোগদান করেছে এই মুক্তিযুদ্ধ কোটার মাধ্যমে। সুতরাং মুক্তিযুদ্ধ কোটা এবং আওয়ামী লীগ তাদের পরিবারের কতটা উপকার করেছে এই বিষয়টা থাকে কিন্তু মোটামুটি পরিষ্কার। তো দর্শক, এই হারুন বিরোধী দলকে নির্মমভাবে কিন্তু দমন করেছিল বিভিন্ন সময়ে এবং তাকে দেখে কখনোই কিন্তু মনে হয়নি তিনি একজন পুলিশের কর্মকর্তা, বরং তাকে দেখে মনে হয়েছিল তিনি পুলিশের পোশাকধারী আওয়ামী লীগের একজন মাস্তান। তো দর্শক, তার আরও একটি থলের ভিড়েল কিন্তু বাইরে বেরিয়ে আসলো, সেটা হচ্ছে হাওড়ে 100 কোটি টাকার উপরে ব্যয় করে তিনি একটি প্রেসিডেন্ট রিসোর্ট সেখানে তৈরি করেছেন। তো দর্শক, আমরা যারা চাকরি করি আমরা জানি যে আমাদের মাইনে কত, এবং এই মাইনে দিয়ে সারা জীবনে চাকরি জীবনে যদি 30-40 বছরও কেউ চাকরি করে তাহলে 1 কোটি টাকা ওই চাকরিজীবীর জমা করা কিন্তু অত্যন্ত কঠিন। সে বৈধ পথে কখনোই এত টাকা জোগাড় করতে পারবে না। অথচ এই হারুন 100 কোটি টাকার উপর দিয়ে তিনি সেখানে একটি রিসোর্ট তৈরি করেছেন এবং যে জায়গায় তিনি রিসোর্টটি তৈরি করেছেন সেখানে অসংখ্য মানুষের জমি তিনি জোর করে দখল করেছেন এবং খুবই কম মূল্যে তার প্রভাব খাটিয়ে সেই জমিগুলো তিনি কিনে নিয়েছেন। এমনও আছে যে অনেকের জমি নিয়েছেন কিন্তু এখনও সে জমি রেজিস্ট্রেশন হয়নি, টাকাও তিনি দেননি। তো এই যে তার অর্থ উপার্জনের তিনি পথ করে নিয়েছেন, অবৈধ পথে শত শত কোটি টাকা তিনি অর্জন করেছেন, আওয়ামী লীগ সরকারের আমলেই তো তিনি করেছেন। তো আওয়ামী লীগ সরকারের যদি পতন হয় তাহলে তার এই যে সম্পদের পাহাড় এইগুলো সামনে চলে আসবে। এগুলো আজকে যে বাস্তবতার মধ্যে পড়েছে এই সম্পদগুলোকে টিকিয়ে রাখা তো কঠিন হয়ে গেল। তিনি এবং তার স্ত্রী, তার নিকট আত্মীয় যারা, তাদের ব্যাংক অ্যাকাউন্ট ইতিমধ্যে ফ্রিজ করে দেওয়া হয়েছে, অর্থাৎ তারা কোনো ধরনের লেনদেন করতে পারবে না। তো এই যে অবস্থাটা তৈরি হলো, এই অবস্থাটার জন্য হয়তো তিনি কখনোই প্রস্তুত ছিলেন না। ফলে আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখার জন্য তিনি সর্বোচ্চ দিয়েছেন। তো দর্শক, একটি কথা আছে না, পাপ বাপকেও ছাড়ে না। আজকে আপনি যত বেশি বুদ্ধিমানে হন না কেন, আপনি যখন পাপ করবেন এবং পাপটা যখন সীমা লঙ্ঘন করে ফেলবে তখন কিন্তু প্রকৃতির মার আপনার উপর চলে আসবে। তো দর্শক, এই প্রকৃতির মারে সম্ভব হয়তো শেখ হাসিনার উপর এসে পড়ছে এবং শেখ হাসিনার যারা অংশীদার ছিল তাদের উপরও কিন্তু ধীরে ধীরে পড়ছে। তো দর্শক, এই বিষয়ে আপনার কি মতামত
অবশ্যই কমেন্টে লিখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।